আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। আমার এই গাঁইতিটার শব্দে গত ২০ বছর ধরে কত টন পাথর ভেঙেছি, কত কয়লা তুলেছি। এই খনির অন্ধকারটাই আমার ঘরবাড়ি। আমরা মাটির নিচের শব্দ শুনি, পাথর ভাঙার শব্দ, জল চুইয়ে পড়ার শব্দ। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমরা শুনেছিলাম মানুষের গলার আওয়াজ, এমন এক খনি থেকে যা বহু বছর ধরে বন্ধ। আমার নাম রতন, আসানসোলের এক ছোট বস্তির ছেলে। বাপ ঠাকুরদার মতোই আমার জীবনটাও এই কয়লা খনির গভীরে অন্ধকার আর ধুলোর মধ্যেই কেটে যাচ্ছে। আমরা হলাম কোল কাটার। আমাদের জীবনটা চলে রোজকার মজুরির ওপর। যেদিন কাজ থাকে সেদিন উনুনে হাড়ি চড়ে, যেদিন থাকে না সেদিন উপোস। এই গল্পটা গত বর্ষার। তখন আমাদের খনিতে স্ট্রাইক চলছিল। মাইনে বাড়ানোর দাবিতে আমরা সবাই কাজ বন্ধ করে দিয়েছিলাম। প্রায় ১ সপ্তাহ ধরে খনিটা ছিল একদম শান্ত, নিস্তব্ধ। কিন্তু পেটের খিদে তো আর স্ট্রাইক মানে না। আমার ঘরে তখন চাল বাড়ন্ত। আমার ছোট মেয়েটা ঝুমকি জ্বরে ভুগছিল। তার জন্য ওষুধ কেনারও পয়সা ছিল না। আমি আর আমার ৩ বন্ধু, শম্ভু, ভোলা আর কালু, ঠিক করলাম আমরা লুকিয়ে রাতের বেলা খনিতে নামব। আমরা কিছু কয়লা তুলে বাইরে বিক্রি করে কিছু টাকার জোগাড় করব। কাজটা ছিল খুব বিপজ্জনক। যদি ধরা পড়ি তাহলে চাকরি তো যাবেই, জেলেও যেতে হতে পারে। কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না। সেই মতো এক অমাবস্যার রাতে আমরা ৪ জন হাতে শাবল, গাইতি আর টর্চ নিয়ে খনির দিকে রওনা দিলাম। খনিটা ছিল শহর থেকে বেশ কিছুটা দূরে, একটা নির্জন জায়গায়। আমরা খুব সাবধানে সিকিউরিটি গার্ডদের চোখ এড়িয়ে খনির ভেতরে ঢুকলাম। খনির ভেতরটা ছিল কবরের মতো ঠান্ডা আর নিস্তব্ধ। আমাদের পায়ের শব্দ আর আমাদের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। আমরা প্রায় ১০০০ ফুট নিচে আমাদের কাজের জায়গায়, অর্থাৎ কোল ফেসে এসে পৌঁছলাম। আমরা টর্চ জেলে কাজ শুরু করতে যাব, ঠিক তখনই শম্ভু আমাদের থামিয়ে দিল। সে ফিসফিস করে বলল, চুপ, শোন। আমরা সবাই কান পেতে রইলাম। আমরা শুনলাম বহু দূর থেকে, খুনির আরও গভীর থেকে একটা শব্দ ভেসে আসছে, ঠক ঠক ঠক, যেন কেউ গাইতি দিয়ে কয়লার দেওয়ালে ঘা মারছে। আমাদের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কালু ভয় পাওয়া গলায় বলল, কে রে? এত রাতে খনির ভেতরে আর কে কাজ করবে? ম্যানেজমেন্টের লোক নয় তো? আমি বললাম, না, ম্যানেজমেন্টের লোক হলে আলো থাকতো, জেনারেটর চলতো, এটা অন্য কিছু। শব্দটা আসছিল আমাদের খনির পাশেই থাকা একটা পুরনো পরিত্যক্ত খনি থেকে। খনিটার নাম ১২ নম্বর মাইন। বহু বছর আগে একটা বড় দুর্ঘটনায় প্রায় ৫০ জন শ্রমিক মারা যাওয়ার পর ওই খনিটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ৪ জনেই ভয়ে, আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। ভোলা বলল, চল রতন, আমরা ফিরে যাই, আমার ভালো ঠেকছে না। কিন্তু আমার মনটা কৌতূহলে ভরে উঠেছিল। আমি বললাম, দাঁড়া, চল গিয়ে দেখিয়ে আসি ব্যাপারটা কি। আমার জেদের কাছে তারা হার মানল। আমরা খুব সাবধানে সেই ১২ নম্বর মাইনের দিকে এগোতে লাগলাম। আমরা যখন সেই বন্ধ খনিটার মুখের কাছে এসে পৌঁছলাম, তখন আমরা দেখলাম খনিটার মুখটা, যেটা লোহার গ্রিল দিয়ে সিল করা ছিল, সেটা ভাঙা। আর ভেতর থেকে সেই ঠক ঠক শব্দের সাথে সাথে আমরা মানুষের গলার আওয়াজও শুনতে পেলাম, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন অনেকগুলো লোক একসাথে খুব কষ্টে গোঙাচ্ছে। আমার আর কোনো সন্দেহ রইল না, ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। আমরা টর্চ জেলে সেই অন্ধকার, অভিশপ্ত খনির গভীরে প্রবেশ করলাম। আমি জানি না আমরা সেদিন রাতে কিসের সম্মুখীন হতে চলেছিলাম। আমি শুধু জানি আমাদের লোভ, আমাদের পেটের খিদে আমাদের টেনে নিয়ে চলেছিল এমন এক অন্ধকারের দিকে, যেখান থেকে হয়তো আর কোনোদিনও ভোরের আলো দেখা যায় না। ১২ নম্বর মাইনের সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে গহ্বরের মধ্যে পা রাখার সাথে সাথেই আমাদের ৪ জনেরই মনে হয়েছিল আমরা যেন এক জীবন্ত কবরের মধ্যে প্রবেশ করেছি। বাতাসটা ছিল ভারী আর বাসি, আর তার সাথে মিশেছিল পুরনো পচা কাঠের গন্ধ, আর কেমন যেন একটা মিষ্টি আমিষ গন্ধ। আমাদের টর্চের আলো সেই জমাট বাঁধা অন্ধকারকে পুরোপুরি ভেদ করতে পারছিল না। সেই ঠক ঠক শব্দ আর গুঙানির আওয়াজটা তখন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। শব্দটা আসছিল খনির আরও গভীর থেকে। আমরা ৪ জনে একে অপরের হাত ধরে খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলাম। খনির দেওয়ালগুলো ছিল ভেজা, শ্যাওলায় ঢাকা, আর আমাদের পায়ের নিচে ছোট ছোট জলের ধারা বয়ে যাচ্ছিল। আমরা যখন প্রায় ১০০ মিটার ভেতরে ঢুকেছি, তখন হঠাৎ করেই আমাদের সামনের পথটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। আমরা থমকে দাঁড়ালাম, কোন পথে যাব? ঠিক তখনই ডান দিকে সুড়ঙ্গটা থেকে গোঙানির আওয়াজটা আরও তীব্রভাবে ভেসে এলো। আমরা বুঝলাম আমাদের ওদিকেই যেতে হবে।
আমরা যখন সেই সরু সুড়ঙ্গটা দিয়ে এগোচ্ছি তখন কালু হঠাৎ করেই ভয়ে চিৎকার করে উঠল। আমরা চমকে উঠে তার দিকে টর্চ ফেললাম। দেখলাম সে ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে দেওয়ালের দিকে আঙুল দেখাচ্ছে। আমরা সেদিকে আলু ফেলতেই আমাদের সবার শরীরের রক্ত জল হয়ে গেল। আমরা দেখলাম খুনির পাথরের দেওয়ালে সারি সারি হাতের ছাপ, ছোট ছোট বাচ্চার হাতের ছাপ। ছাপগুলো ছিল রক্ত লাল, যেন কেউ তার রক্তাক্ত হাত দিয়ে দেওয়ালের উপর সাহায্যের জন্য আকুতি জানিয়েছে। শম্ভু ভয় পাওয়া গলায় বলল, এ কি, এখানে বাচ্চার হাতের ছাপ কোত্থেকে এলো? আমিও কিছুই বুঝতে পারছিলাম না। আমরা যখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছি তখন হঠাৎ করেই আমাদের পিছন থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমরা চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম সুড়ঙ্গের মুখে একটা বছর পাঁচেকের ধুলো মাখা খালি গাওয়ালা ছেলে দাঁড়িয়ে আছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভোলা, যে আমাদের মধ্যে সবচেয়ে দয়ালু, সে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, কি হয়েছে খোকা? তুই এখানে একা একা কি করছিস? তোর বাবা মা কোথায়? ছেলেটা কোনো উত্তর দিল না। সে শুধু তার ছোট্ট ময়লা হাতটা বাড়িয়ে আমাদের সামনের অন্ধকারের দিকে দেখালো। আর তখনই সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। পুরো খনিটা জুড়ে নেমে এলো এক ভয়ঙ্কর কবরের মতো নিস্তব্ধতা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার মনে হলো এটা ঝড়ের আগের শান্তি। আমি ভোলাকে বললাম, ভোলা, ওদিকে যাস না, আমার ভালো ঠেকছে না। কিন্তু ভোলা আমার কথা শুনল না। সে ছেলেটার মায়ায় পড়ে গিয়েছিল। সে বলল, আরে ভয় পাস না তোরা, হয়তো ওর বাবা মা ভেতরে কোথাও বিপদে পড়েছে, চল গিয়ে দেখি। এই বলে সে ছেলেটার হাত ধরে সেই অন্ধকারের দিকে এগিয়ে গেল। আমরা বাকি তিনজন অনিচ্ছা সত্ত্বেও তাদের পিছু পিছু গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় চৌকো চেম্বারের মতো জায়গায় এসে পৌঁছলাম। জায়গাটা ছিল একটা কোল ফেস, কিন্তু এখানে কোনো কয়লা ছিল না, ছিল শুধু পাথর আর মাটি। আর সেই চেম্বারের মাঝখানে আমরা যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম প্রায় 40-50 জন লোক সারি সারি হাঁটু গেড়ে বসে আছে। তারা সবাই ছিল খনি শ্রমিকের পোশাকে, কিন্তু তাদের পোশাকগুলো ছিল ছেঁড়া, ধুলো মাখা। আর তারা সবাই পাথরের মূর্তির মতো স্থির। তাদের সবার মাথা ছিল নিচু, আর তাদের হাত দুটো ছিল জোর করা, যেন তারা কারো কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আর তাদের ঠিক সামনে একটা উঁচু পাথরের ওপর বসেছিল একটা বিশাল কালো লোমশ মূর্তি। ওটা কোনো মানুষ ছিল না, ছিল একটা বিশাল ভালুকের মতো জানোয়ার, কিন্তু তার মুখটা ছিল মানুষের মতো, আর তার চোখ দুটো জ্বলছিল লাল অঙ্গারের মতো। তার হাতে ছিল একটা বিশাল পাথরের হাতুড়ি, আর সে সেই হাতুড়িটা দিয়ে তার সামনের একটা পাথরের ওপর একমনে ঘা মেরে চলেছিল। ঠক ঠক ঠক। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা কার সম্মুখীন হয়েছি। আমরা সম্মুখীন হয়েছি এই খনির অতৃপ্ত অভিশপ্ত আত্মাদের, আর তাদের শাসনকর্তা সেই ভয়ঙ্কর অশুভ সত্তার। আর ভোলা আর সেই ছোট্ট ছেলেটা, আমরা দেখলাম সেই ছোট্ট ছেলেটা ভোলাকে নিয়ে গিয়ে সেই হাঁটু গেড়ে বসে থাকা আত্মাগুলোর সারিতে বসিয়ে দিয়েছে। ভোলার শরীরটাও বাকিদের মতোই ধীরে ধীরে পাথরের মতো স্থির হয়ে যাচ্ছিল। তার চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। সেই ছোট্ট ছেলেটা এবার আমাদের দিকে ফিরে একটা পৈশাচিক হাসি হাসল। তার সেই মাসুম মুখটা মুহূর্তে একটা কুৎসিত বয়স্ক শয়তানের মুখে পরিণত হল। আমরা বুঝলাম আমরা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি। আমরা তিনজন ভয়ে আতঙ্কে চিৎকার করতে করতে যেদিক থেকে এসেছিলাম সেদিকে দৌড়াতে শুরু করলাম। আমাদের পিছনে আমরা শুনতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর সত্তাটার অট্টহাসি আর সেই হতভাগ্য আত্মাগুলোর সম্মিলিত গোঙানির শব্দ। আমরা জানি না আমরা এই অভিশপ্ত খনি থেকে বেরোতে পারবো কিনা। আমরা শুধু জানি আমরা আমাদের একজন বন্ধুকে চিরদিনের জন্য ওই অন্ধকারের জগতে ফেলে এসেছি। সেই অভিশপ্ত 12 নম্বর মাইন থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফেরার পর আমি, শম্ভু আর কালু তিনজনেই যেন বোবা হয়ে গিয়েছিলাম। আমরা সারা রাত আমাদের খনির বাইরে একটা পাথরের উপর বসে কাঁপতে কাঁপতে কাটিয়েছিলাম। ভোলার সেই অসহায় পাথর হয়ে যাওয়া মুখটা আর সেই শয়তান বাচ্চাটার পৈশাচিক হাসিটা আমাদের চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্যেও সরছিল না। ভোরবেলা আমরা যখন আমাদের বস্তিতে ফিরে এলাম তখন আমাদের অবস্থা দেখে সবাই চমকে গিয়েছিল। আমাদের সারা শরীর ছিল ধুলো কাদায় মাখা, আর আমাদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক। ভোলার বাড়ির লোকেরা যখন জানতে পারল যে ভোলা আমাদের সাথে ফেরেনি, তখন তারা কান্নায় ভেঙে পড়ল। আমরা তাদের সত্যিটা বলতে পারলাম না। আমরা কিভাবে বলবো যে তাদের ছেলে আর কোনোদিনও ফিরবে না, সে এখন এক ভয়ঙ্কর শয়তানের পাথরের সংগ্রহশালার অংশ হয়ে গেছে। আমরা শুধু বললাম যে খনির ভেতরে হঠাৎ করে ধস নামায় আমরা আলাদা হয়ে গেছি। আমাদের স্ট্রাইক তখনও চলছিল, কিন্তু আমাদের আর কোনো কিছুতেই মন ছিল না। আমাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গিয়েছিল।
আমি বুঝতে পারছিলাম এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে ভোলাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কিভাবে? ওই ভয়ঙ্কর সত্তার সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। আমি ঠিক করলাম আমাকে এমন একজনের সাহায্য নিতে হবে যিনি এই ধরনের অশুভ শক্তির সাথে কারবার করতে জানেন। আমি গেলাম আমাদের এলাকারই এক পুরনো জ্ঞানী গুণিনের কাছে। তার নাম ছিল শ্রীপতি বাবা। আমি তাকে সবটা খুলে বললাম, সেই ঠক ঠক শব্দ, সেই রক্তাক্ত হাতের ছাপ, আর সেই ভালুক মানুষের মতো ভয়ঙ্কর সত্তা, সব কিছু। শ্রীপতি বাবা সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন। তারপর তিনি চোখ খুলে যা বললেন তা শুনে আমার শেষ আশাটুকুও নিভে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, বৎস, তোমরা যার সম্মুখীন হয়েছ সে কোনো সাধারণ ভূতপ্রেত নয়, সে হলো এক খনি দৈত্য, বহু প্রাচীন এক শক্তিশালী অশুভ সত্তা। সে মাটির নিচের সম্পদের রক্ষক, আর যারা তার সম্পদে লোভের বশবর্তী হয়ে হাত দেয় তাদের সে তার দাস বানিয়ে নেয়। ওই 12 নম্বর মাইনে তিনি বলে চললেন, বহু বছর আগে যখন ওই দুর্ঘটনাটা ঘটেছিল তখন ওই শ্রমিকরা হয়তো কোম্পানির আদেশের বাইরে গিয়ে কোনো নিষিদ্ধ গোপন সুড়ঙ্গে সোনা বা ওই জাতীয় কোনো মূল্যবান খনিজের সন্ধান করছিল, আর তখনই ওই দৈত্যটাকে জাগিয়ে তোলে। সেই থেকেই তিনি বললেন, তাদের আত্মারা ওই দৈত্যের দাসত্ব করছে, তারা মুক্তি পায়নি, তারা আজও প্রতিদিন তাদের সেই শেষ কাজটা করে চলেছে, পাথর ভাঙা। আর ভোলা? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। ভোলাকেও তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই দৈত্য তার নতুন দাস হিসেবে বেছে নিয়েছে। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি বললাম, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই বাবা? ভোলাকে ফিরিয়ে আনার কোনো উপায়? শ্রীপতি বাবা বললেন, উপায় একটাই আছে, কিন্তু কাজটা প্রায় অসম্ভব। কি উপায়? তোমাকে ওই দৈত্যটাকে তার নিজের অস্ত্র দিয়েই পরাজিত করতে হবে। তার সবচেয়ে প্রিয় জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিতে হবে। তার সবচেয়ে প্রিয় জিনিস সেটা কি? তার ওই পাথরের হাতুড়ি। শ্রীপতি বাবা বললেন, ওই হাতুড়িটাই হলো তার শক্তির উৎস। ওটা কোনো সাধারণ হাতুড়ি নয়, ওটা হলো এক খনিজ আত্মা পাথর দিয়ে তৈরি। ওর মধ্যেই ওই দৈত্যের প্রাণ ভমরাটা লুকিয়ে আছে। তোমাকে ওই হাতুড়িটা চুরি করে আনতে হবে, আর তারপর সেটাকে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র আগুনে, অর্থাৎ সূর্যোদয়ের প্রথম আলোয় ধ্বংস করে দিতে হবে। তবেই ওই দৈত্যের বিনাশ হবে, আর তবেই ভোলা আর বাকি আত্মারা মুক্তি পাবে। আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওই ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে তার শক্তির উৎস, তার হাতুড়িটা চুরি করে আনা, এ তো বাঘের মুখ থেকে তার শিকার কেড়ে নেওয়ার মতো ব্যাপার। কিন্তু আমি জানতাম এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বললাম, আমি রাজি বাবা, আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। শ্রীপতি বাবা আমাকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন। তিনি আমাকে একটা রক্ষা সূত্র দিলেন, আর দিলেন কিছু বিশেষ ভেষজ, যা ওই দৈত্যটাকে কিছুক্ষণের জন্য দুর্বল করে দিতে পারে। আমি আর শম্ভু আর কালু তিনজনে মিলেই ঠিক করলাম আমরা আবার সেই অভিশপ্ত খনিতে যাব। আমরা জানি এই যাত্রা হয়তো আমাদের জীবনের শেষ যাত্রা হতে পারে, কিন্তু আমরা আমাদের বন্ধুকে ওই নরকের অন্ধকারে একা ফেলে আসতে পারবো না। শ্রীপতি বাবার কাছ থেকে নির্দেশ আর রক্ষা কবচ নিয়ে আমি, শম্ভু আর কালু তিনজনেই যেন এক নতুন মরিয়া সাহস ফিরে পেলাম। আমরা জানতাম আমরা এক প্রায় অসম্ভব অভিযানে নামতে চলেছি, কিন্তু ভোলার মুখটা যখনই আমাদের চোখের সামনে ভেসে উঠছিল তখনই আমাদের ভয়টা জেদে পরিণত হচ্ছিল। আমরা পরের অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করলাম না। শ্রীপতি বাবা বলেছিলেন দৈত্যটা দিনের বেলাতেও তার গুহায় থাকে, কিন্তু তার শক্তি কিছুটা কম থাকে। আমরা পরের দিনই দিনের আলোয় আবার সেই 12 নম্বর মাইনের দিকে রওনা দিলাম। খনির ভেতরটা দিনের বেলাতেও ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে। আমরা খুব সাবধানে সেই রক্তাক্ত হাতের ছাপওয়ালা দেওয়ালের পাশ দিয়ে সেই ডান দিকের সুড়ঙ্গটা ধরে এগোতে লাগলাম। আমরা যখন সেই চেম্বারটার কাছাকাছি এসে পৌঁছেছি তখন আমরা আবার সেই ঠক ঠক শব্দটা শুনতে পেলাম। আমরা বুঝলাম দৈত্যটা তার কাজ করে চলেছে। আমরা খুব সন্তর্পণে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে চেম্বারটার ভেতরে উকি বাড়লাম। হ্যাঁ, দৃশ্যটা ছিল একই। সেই ভালুক মানুষের মতো ভয়ঙ্কর দৈত্যটা তার পাথরে সিংহাসনে বসে হাতুড়ি দিয়ে পাথর ভেঙে চলেছে, আর তার সামনে সারি সারি হাঁটু গেড়ে বসে আছে সেই অতৃপ্ত আত্মারা। ভোলার আত্মাও তাদের সাথে ছিল। তার শরীরটা ছিল পাথরের মতো স্থির, কিন্তু তার চোখ দুটো দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমাদের প্ল্যানটা ছিল খুব সাধারণ। কালু আর শম্ভু দুজনে মিলে অন্য একটা দিক থেকে কিছু ছোট ছোট পাথর ছুঁড়ে দৈত্যটার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে, আর সেই সুযোগে আমি শ্রীপতি বাবার দেওয়া সেই বিশেষ ভেষজটা একটা কাপড়ে জড়িয়ে আগুন ধরিয়ে দৈত্যটার দিকে ছুঁড়ে মারব। ভেষজটার ধোঁয়ায় সে কিছুক্ষণের জন্য দুর্বল আর অন্ধ হয়ে যাবে, আর ঠিক সেই সময় আমাকে তার হাত থেকে সেই হাতুড়িটা ছিনিয়ে নিয়ে পালাতে হবে। আমরা ইশারায় একে অপরকে প্রস্তুত হতে বললাম। কালু আর শম্ভু তাদের কাজটা নিখুঁতভাবে করল। তারা পাথর ছোড়া মাত্রই দৈত্যটা ঠক ঠক শব্দ থামিয়ে গর্জন করে সেদিকে ঘুরে তাকালো।
আমি এটাই চেয়েছিলাম। আমি আর এক মুহূর্তও দেরি না করে ভেষজের পুটুলিটায় আগুন ধরিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে দৈত্যটার মুখের দিকে ছুঁড়ে মারলাম। আমার নিশানা অভ্রান্ত ছিল। পুটুলিটা গিয়ে সোজা তার মুখের ওপর পড়ল। সাথে সাথেই একটা তীব্র ঝাঝালো সবুজ ধোঁয়ায় পুরো চেম্বারটা ভরে গেল। দৈত্যটা যন্ত্রণায় অন্ধের মতো চিৎকার করতে করতে তার সিংহাসন থেকে নেমে এলো। সে তার বিশাল লোমশ হাত দুটো দিয়ে তার চোখ দুটো ডলতে লাগলো। তার হাতের মুঠিটা এক মুহূর্তের জন্য আলগা হয়ে গিয়েছিল, আর সেই সুযোগেই তার হাত থেকে সেই পাথরের হাতুড়িটা খসে পড়ে গেল। আমি আর দেরি করলাম না। আমি বিদ্যুতের মতো পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে সেই হাতুড়িটা তুলে নিয়ে খনির প্রবেশদ্বারের দিকে দৌড় লাগালাম। আমার পিছনে আমি শুনতে পাচ্ছিলাম শম্ভু আর কালুর উল্লাসধ্বনি আর সেই দৈত্যটার ক্রুদ্ধ অন্ধ গর্জন। আমি যখন প্রায় সুড়ঙ্গের মুখে এসে পৌঁছেছি, তখন আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম। আমি একবারের জন্য পিছনে ফিরে তাকালাম। আমি দেখতে চেয়েছিলাম ভোলা আর বাকি আত্মাদের অবস্থাটা কি। আমি দেখলাম দৈত্যটার প্রভাব কেটে যেতেই ভোলা আর বাকি আত্মারা তাদের সেই পাথরের মতো অবস্থা থেকে ধীরে ধীরে সচল হয়ে উঠছে। তাদের মুখে ফুটে উঠছে মুক্তির ক্ষীণ আশা। কিন্তু আমি এটাও দেখলাম যে সেই দৈত্যটা তার অন্ধ অবস্থাতেই আমার গন্ধ শুকে শুকে আমার দিকেই তেড়ে আসছে। তার গতি ছিল ঝড়ের মতো। আমি ভয় পেয়ে আবার দৌড়াতে শুরু করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি যখন খনির প্রায় বাইরে এসে পড়েছি, তখন সে এক লাফে আমার সামনে এসে আমার পথ আটকে দাঁড়ালো। তার চোখ দুটো তখনও বন্ধ, কিন্তু তার মুখটা ছিল ক্রোধে, প্রতিহিংসায় ভয়ঙ্কর। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি যখন ভাবছি আমি হাতুড়িটা আবার তার দিকে ছুঁড়ে মারব, ঠিক তখনই আমার পিছনে খনির ভেতর থেকে আমি ভোলার গলা শুনতে পেলাম। পালা রতন, পালা! আমাদের কথা ভেবিস না। তুই শুধু হাতুড়িটা নিয়ে সূর্যের আলোর কাছে পৌঁছে যা। আমি দেখলাম ভোলার বাকি 40-50 জন আত্মা তাদের সেই দুর্বল ছায়াময় শরীরগুলো নিয়ে সেই ভয়ঙ্কর দৈত্যটার উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা তাদের নিজেদের জীবন দিয়ে আমাকে পালানোর সুযোগ করে দিচ্ছে। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি খনি থেকে বেরিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে বাইরের পৃথিবীর দিকে, ভোরের আলোর দিকে দৌড়াতে শুরু করলাম। আমার পিছনে আমি শুনতে পাচ্ছিলাম আমার বন্ধুদের, আমার ভাইদের আত্মবলিদানের চিৎকার। আমি জানি না আমি তাদের এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো কিনা। খনি থেকে বেরিয়ে আসার পর আমি আর পিছনে ফিরে তাকাইনি। আমার কানে বাজছিল শুধু ভোলার সেই শেষ কথাগুলো আর আমার বন্ধুদের আত্মত্যাগের সেই ভয়ঙ্কর প্রতিধ্বনি। আমার হাতে ধরা সেই পাথরের হাতুড়িটা তখন আমার কাছে শুধু একটা অস্ত্র ছিল না, ওটা ছিল আমার বন্ধুদের জীবনের দাম। আমি জানতাম আমার হাতে সময় খুব কম। আমাকে সূর্যোদয়ের আগেই এই হাতুড়িটাকে ধ্বংস করতেই হবে। আমি খনি থেকে বেরিয়ে দিগন্তের দিকে তাকালাম। পূব আকাশে তখন সবে লাল আভা দেখা দিয়েছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কাছের একটা উঁচু টিলার দিকে দৌড়াতে শুরু করলাম। আমি জানতাম যত উঁচুতে উঠতে পারবো, তত তাড়াতাড়ি আমি সূর্যের প্রথম আলোর দেখা পাব। আমার পিছনে আমি তখনও সেই খনি দৈত্যের ক্রুদ্ধ গর্জন শুনতে পাচ্ছিলাম। আমি জানি সে আমার পিছু ছাড়বে না। আমি যখন টিলার প্রায় চূড়ায় এসে পৌঁছেছি, তখন আমি দেখলাম সেও খনি থেকে বেরিয়ে এসেছে, আর সে একটা বিশাল লাফে আমার দিকেই তেড়ে আসছে। আমি টিলার একেবারে চূড়ায় উঠে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি হাঁপাচ্ছিলাম, আমার শরীর আর চলছিল না। আমি পূর্ব দিকে মুখ করে সেই পাথরের হাতুড়িটা আমার সামনের একটা বড় পাথরের ওপর রাখলাম, আর তারপর আমি অপেক্ষা করতে লাগলাম। দৈত্যটা তখন টিলার নিচে এসে পৌঁছেছে। সে আমাকে দেখে একটা বিজয়ী রট্টহাসি করে উঠল। সে বলল, কোথায় পালাবি এখন? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে টিলার গা বেয়ে আমার দিকে উঠতে শুরু করল। আমি চোখ বন্ধ করে আমার ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম। আমি আমার বন্ধু ভোলা, শম্ভু আর কালুর আত্মার শান্তি কামনা করতে লাগলাম। ঠিক তখনই আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল। দিগন্তের বুক চিরে ভোরের প্রথম সোনালি আলোকরশ্মি বেরিয়ে এসে সোজা সেই পাথরের হাতুড়িটার উপর পড়ল। সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। হাতুড়িটা সেই পবিত্র আলো স্পর্শ করা মাত্রই কাঁচের মতো ঝনঝন শব্দ করে ভেঙে চৌচির হয়ে গেল, আর তার ভেতর থেকে একটা কুৎসিত কালো ধোঁয়ার মতো আত্মা বেরিয়ে এসে যন্ত্রণায় চিৎকার করতে করতে সূর্যের আলোয় পুড়ে ছাই হয়ে গেল। খনি দৈত্যের বিনাশ হল। টিলার নিচে যে দৈত্যটা আমার দিকে তেড়ে আসছিল, সেও একটা তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার সেই ভয়ঙ্কর ভালুকের মতো শরীরটা ধীরে ধীরে ধুলোয় পরিণত হয়ে বাতাসে মিশে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। লড়াই শেষ। আমি যখন টিলা থেকে নেমে সেই 12 নম্বর মাইনের দিকে ফিরে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম খনির মুখ থেকে এক এক করে 50-60টা উজ্জ্বল জ্যোতির্ময় আত্মা বেরিয়ে আসছে। তাদের মধ্যে ছিল ভোলা, শম্ভু আর কালুও। তারা সবাই আমার সামনে এসে দাঁড়ালো। তাদের মুখে আর কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর কৃতজ্ঞতা। ভোলা আমার কাঁধে তার ছায়াময় হাতটা রাখল, বলল, তুই পেরেছিস রতন।
তুই আমাদের সবাইকে মুক্তি দিয়েছিস। আমরা তোর এই ঋণ কোনো দিনও ভুলব না। আমি কান্নায় ভেঙে পড়লাম। তারা সবাই আমাকে নীরবে ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে ভোরের প্রথম সোনালি আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। সেই ঘটনার পর আসানসোলের সেই কয়লা খনি অঞ্চলে আর কোনোদিনও কোনো উপদ্রব হয়নি। 12 নম্বর মাইনটাকে সরকার থেকে খুব সম্মানের সাথে একটা স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। আর আমি আর কোনোদিনও খনিতে নামিনি। আমি এখন আমার মেয়ের সাথে আমার ছোট্ট সংসারটা নিয়ে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি আজও যখন ভোরের প্রথম সূর্যের দিকে তাকাই, তখন আমার মনে পড়ে যায় সেই রাতের কথা। আমার মনে পড়ে যায় আমার সেই সাহসী বন্ধুদের কথা, যারা তাদের জীবন দিয়ে আমাকে আর আরও অনেককে এক ভয়ঙ্কর অন্ধকারের হাত থেকে রক্ষা করেছিল। আমি জানি তারা হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু তারা আছে এই কয়লার প্রতিটা কালো টুকরোর মধ্যে, এই মাটির প্রতিটা কণার মধ্যে, আর আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনের মধ্যে। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এরকম ভৌতিক গল্প শুনতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।